হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অসীম ঘোষ, তথাগত রায়, সত্যব্রত মুখোপাধ্যায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। এই 10 জনের নাম পরপর বলার পরে আপনারা নিশ্চয়ই এতক্ষণে প্রত্যেকে বুঝে গেছেন যে এই অর্ডারে 11তম মানুষটা এই মুহূর্তে আমার সামনে। পশ্চিমবঙ্গে বিজেপির 11তম সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত। শ্রমিক, প্রথম প্রশ্ন তো একটাই, তুমি লটারির টিকিট কবে কাটছো? গত বছর রাজ্যসভার সাংসদ, এবছর রাজ্য সভাপতি। ওই হিন্দিতে একটা কথা আছে না, উপরওয়ালা জব দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। এটা তো তোমার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি। কে কীভাবে বিষয়টি দেখছে আমার জানা নেই, তবে রাজনীতিতে মিশন আর অ্যাম্বিশনের একটা লড়াই থাকে। আমি যেটা করি সেটা আমার মিশন, কারণ আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম তখন বিজেপির পশ্চিমবঙ্গে প্রাপ্ত ভোটের শতাংশ একদম স্ট্রিট কর্নার করতাম, 1 ঘন্টা বক্তৃতা করলে 8 ঘন্টা বলতে হতো যে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা জনতা পার্টি নই। পার্থক্যটা বোঝাতে হতো। 242টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। আমরা 2টো আসন পেয়েছিলাম। তা তখন আমাদের মানুষ দেখে বলতো মজা করে, হামদো হামারা তো। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। একদম, তুমি বারবার বলো যে তখন বিজেপি আরশোলা ছিল, এখন পাখি হয়েছে। কিন্তু শ্রমিক, ধৈর্যের জন্য যদি কোনো নোবেল প্রাইজ থাকে তাহলে নিঃসন্দেহে সেটা তোমায় দেওয়া যেতে পারে। তার কারণ বিজেপি দলটার জন্ম 1980 সালে, আর তুমি শাখা করছো 1972 সাল থেকে। তারপর বিজেপিতে মানে 53 বছর বিজেপিতে সম্ভবত তুমি যোগ দিয়েছো অপ্রাপ্ত বয়স্ক হিসেবে 82 সালে। মানে আজ 53 বছর হলো তুমি ডানপন্থী আদর্শের সঙ্গে যুক্ত, একেবারে আক্ষরিক অর্থে তুমি ডানপন্থার ডায়নোসর। কিন্তু সত্যি কথা বলো যে এই যে চাওয়া পাওয়া উচ্চাসার রাজনীতি যেটা তুমি বলছো, 2024-এর আগে তো তোমার বড় পদ ছিল না। কখনো ফ্রাস্ট্রেটেড লাগেনি? কখনো মনে হয়নি যে দল ছেড়ে চলে যাব, কিছুই তো পাচ্ছি না এখানে? না, কেন মনে হবে? মনে হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের দল সম্পূর্ণ মতাদর্শ নির্ভর। আমাকে যদি তুমি এখন প্রশ্ন করো যে তুমি কি চাও এই মুহূর্তে, যে কেউ প্রশ্ন করো, এটা আমি বারবার বলেছি, মৃত্যু কিছুক্ষণের মধ্যেই তুমি মারা যাবে, তুমি কি চাও, শেষ ইচ্ছা কি? আমি তোমাকে একটাই কথা বলবো যে ভারতীয় ইতিহাসের পুনর্লিখন, ভারতীয় ইতিহাসের পুনর্লিখন এবং ভারতীয় ইতিহাসের পুনর্লিখন। কারণ আমি বিশ্বাস করি ভারতবর্ষের এই অধোগতির জন্য একটা সবচেয়ে বড় যেটা দায়ী সেটা হচ্ছে ভারতীয় ইতিহাসের বিকৃতি। ভারতবাসী তার নিজের অতীত বিস্মৃত হয়ে গেছে। ভারতবাসীর যে স্বাভিমান বা যে আত্মমর্যাদাটা থাকার দরকার সেটাকে শেষ করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। কখনো শুধু মেকলে ম্যাক্সমূলাররাই করেনি, বা শুধুমাত্র এসথেটিক সোসাইটিকে দিয়ে প্রথমবারে সেটা করানো হয়নি, সেটা দীর্ঘদিন ধরে চলেছে। আর কিছু কিছু মানুষের মধ্যে যে ইন্ডক্ট্রিনেশনটা কাজ করেছে সেটা পরবর্তীকালে কিছু প্রজন্ম বহন করে নিয়ে চলেছে। এখন তাদের সংখ্যা কমছে এবং আরও কমবে, চলে যাবে, যেমন এরিয়ান ইনভেশন। বেশ আমি বলছি শ্রমিক, আমি বলছি রাজ্য সভাপতি হয়ে শ্রমিক ভট্টাচার্য তো ইতিহাস সংশোধনে আগে মন দেবে, নাকি এখন বর্তমান 10 মাসের মধ্যে এই রাজ্যে ভোট, সেই ভোটের দিকে বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকাবে, নাকি ইতিহাস সংশোধনের দিকে? না, আমি তো সেটা সম্পূর্ণটা ভিন্ন প্রসঙ্গ বললাম। আমি প্রায়োরিটি তো একটাই, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আর এখানে বিজেপির খুব একটা করার কিছু নেই। গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী হলো মানুষ। 2011 সালে সিপিআইএম এর ব্রিগেড দেখে কেউ মনে করতে পারেনি এই দলটা হারতে চলেছে। এবং শুধু হারছে নয়, দলের একমাত্র পরিচ্ছন্ন মুখ, মানে যাকে সামনে রেখেছিলেন ব্র্যান্ড বুদ্ধ, তিনি রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া এমন একজনের কাছে হারছেন যিনি 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন, কারণ মানুষ। ঠিক, কিন্তু তুমি মুখের কথা বললে, 10 মাস পরে বিজেপির এই রাজ্যে মুখকে, সেটা তো স্টুডিও ফ্লোরে ঠিক হবে না। আর আমরা এতগুলো রাজ্যে নির্বাচন লড়ছি মুখ ছাড়া। আমরা তো যে ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আধুনিক প্রজন্মের কাছে একটা আইকন। তিনি আধুনিক প্রজন্ম, তরুণ প্রজন্ম, কলেজ স্টুডেন্ট, তাদের চোখ দিয়ে প্রধানমন্ত্রী আগামী পৃথিবীটাকে দেখছেন, ভারতবর্ষকে। কিন্তু তুমি নিশ্চয়ই আমার থেকেও ভালো জানো যে গত সপ্তাহে হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের ভোটের মুখ ঘোষণা করেছেন অমিত শাহ স্বয়ং। তো পশ্চিমবঙ্গ সেরকম মুখ পাবে না? মানে শুভেন্দু অধিকারী এখনো মুখ নয়? দেখুন,
মুখ যদি দল ঘোষণা করে হ্যাঁ সেটা দলের সর্বোচ্চ নেতৃত্বের ব্যাপার। তোমার বলছো স্বাধীন ভারতের মুখের ইতিহাসে, ঘোষণার কোনো স্বাধীন প্রয়োজন নেই ভারতের ইতিহাসে, পশ্চিমবঙ্গে। স্বাধীন ভারতের ইতিহাসে হ্যাঁ সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট হচ্ছে অমিত শাহ। ওই 200 পার একবার হ্যাঁ, কিন্তু হয়নি আমাদের বলে, রাজ্যে, হ্যাঁ, হয়নি বলে 77 এ আটকে সেটা গেল গাড়ি। সেটা গাড়িটা আটকে গেছে, কিন্তু একদম মানে পরপারে পাঠিয়ে দেবার জন্য আটকে গেছে। তৃণমূল কংগ্রেস হারবে, তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগোচ্ছে, না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, সমাজবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক বোধটা মিথ্যা হয়ে যাবে। আচ্ছা বেশ, সেটা হবে না। আচ্ছা বেশ, রাজ্য সভাপতি হয়ে পরপর শ্রমিক ভট্টাচার্য যা বলছে, একাধিকবার বলছে, সেটা তো বিরোধী দলনেতার থেকে একেবারে আলাদা নাকি? আমি তোমায় বলছি, এটা আসলে স্ট্র্যাটেজি, যে শুভেন্দু হিন্দুত্ববাদী, শ্রমিক বহুত্ববাদী, আমি শ্যামও রাখলাম, আমি কুলও রাখলাম। আর যদি স্ট্র্যাটেজি না হয় শ্রমিক, তাহলে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারী সংঘাত অনিবার্য। আর সেই সংঘাত লাগলে তো ঝগড়াতে দুদিন পরে কাকছিল বসতে পারবে না। প্রথম কথা হচ্ছে, হিন্দুত্ব কোনো বাদ নয়, ইটস আ ওয়ে অফ লাইফ। বহুত্ববাদটাই হিন্দু। হ্যাঁ আর শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, তার শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছে, তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আচ্ছা, আমি আমি তোমার কাছেই আসবো। আমি দ্রুত একবার দেখিয়ে দেবো যে শুভেন্দু অধিকারী এই ধর সংখ্যালঘু, এই মুসলিম সমাজ নিয়ে ঠিক কি বলেছেন, সেইটা শ্রমিক ভট্টাচার্যের মত কিনা আমি সরাসরি জানতে চাইব। দেখবো। जो हमारे साथ, हम उनका साथ, सबका विकास। बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। জো হামারে সাথ হাম উনকে সাথ, সবকা সাথ সবকা বিকাশ নয় শ্রমিক ভট্টাচার্য মানে। দেখুন, শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা। শুভেন্দু অধিকারী 24 ঘন্টা রাজনীতি করেন। শুভেন্দু অধিকারীর মবিলিটি নিয়ে মানুষের কোনো প্রশ্ন নেই। তা প্রত্যেক মানুষের তো দিনের শেষে সে তো একটা মানুষ, তার তো একটা অভিমান আছে, তার আবেগ আছে। একজন মানুষ যিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, একজন মানুষ যিনি বিরোধী দলনেতা, সংসদীয় রাজনীতিতে যার জায়গা মুখ্যমন্ত্রীর পরেই, এবং তিনি যিনি এ রাজ্যে 2011 সালে তথাকথিত পালাবদলের একজন অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিলেন, তিনি যদি কোনো সংখ্যালঘু এলাকায় ঢুকতে যায়, তার গাড়িতে পাথর পড়ে, দিনের পর দিন সেখান থেকে লোক নিয়ে এসে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়, সেখান থেকে তিনি উত্তেজক ভাষণ দিয়েছেন। কিন্তু আমি যেটা বলছি, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উত্তেজক ভাষণ, শাশ্বত নয়। আমি আবার বলছি, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে পুরত ভাগে, দুটোর মানে অর্থ একই। আমার বক্তব্য হচ্ছে, শুভেন্দু যেটা বলছেন যে আসামের ডেমোগ্রাফি দেখুন, হ্যাঁ, সেখানে এখানে ডেমোগ্রাফি থেকে অন্য আরও আমরা সেই অর্থে বিজেপি অনেক বেশি অসুবিধার জায়গায় আছে, কারণ সংখ্যালঘুর সংখ্যা অনেক বেশি পশ্চিমবঙ্গের থেকে। তারপরেও আসামে বিজেপি ক্ষমতায় আছে। তারপরে আমাদের এখানে যদি কেউ মনে করে থাকেন যে সংখ্যালঘুর ভোট দিয়েই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং সংখ্যালঘুরাই এই রাজ্যের পরিবর্তনের একমাত্র তাদের চাবিকাঠি তাদের হাতে থাকবে, ভুল করছে। তারা ভোট না দিলেও আমরা ক্ষমতায় আসবো। কিন্তু আমরা তাদের বলছি ইন্ট্রোস্পেকশনের জন্য, আমরা বলছি যে আমাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে। কিন্তু আমি বলছি যে তুমি যদি বলো যে দুটোর মধ্যে আসলে কোনো সংঘাত নেই, তাহলে আমি বলবো এটা রাজনৈতিক কৌশল, মুখ আর মুখোশের লড়াই। বিরোধীরা বলবে নাটক। বাজপেয়ীর ভূমিকায় এই 2025 সালে অথবা 26 সালে শ্রমিক ভট্টাচার্য অবতীর্ণ হয়েছে, আর আদবানির ভূমিকায় শুভেন্দু অধিকারী। শ্রমিক শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীকে টানবে, আর শুভেন্দু অধিকারী কট্টর হিন্দুত্ববাদীদের। স্ট্র্যাটেজি এটা। কট্টর হিন্দুত্ববাদ বলে কিছু হতে পারে না। তো কট্টর হিন্দুত্ববাদ কিছু বলে কিছু হয় না, কোনোদিন হয়নি। পশ্চিমবঙ্গে এবারে যে নির্বাচনটা হতে চলেছে, সেই নির্বাচনের অ্যাকচুয়ালি রাশটা কোনো রাজনৈতিক দলের হাতে থাকবে না। এটা বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এটা জাতীয়তাবাদী শিক্ষিত মুক্ত মনের যে মুসলমানরা আছেন, তাদের যে সুশীল সমাজ আছে, তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই নির্বাচনে যদি চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের চেহারা হয়ে যাবে। সেটা কারোর কাছেই কাঙ্ক্ষিত নয়। হলো, আমি তোমার এই পর্যন্ত ধরে নিচ্ছি এইটাই হবে।
তোমার তর্কের খাতিরে যদি ধরে নি শ্রমিক, অস্তিত্ব রক্ষার প্রশ্ন, সেই অস্তিত্ব যারা রক্ষা করতে চাইবেন, আমি ধরে নিচ্ছি যে তৃণমূলকে তারা চাইছেন না, তারা কেন শুধুমাত্র বিজেপিকে সবাই মিলে চাইবেন? তারা কেউ কংগ্রেসকে চাইবেন, কেউ বিজেপিকে চাইবেন, কেউ বামেদের চাইবেন। মানুষকে অচেতন মনে করার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন। কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত সেই বাইনারিটা অটুট আছে। এই বাইনারি তৈরি হয়েছিল 2014 সালের একটি সীমান্তবর্তী জেলার বিধানসভা নির্বাচন এবং কলকাতাতে আরেকটি উপনির্বাচনে হয়েছিল। কিন্তু 2016 সালে কংগ্রেস সিপিআইএমের জোটে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে যান এবং তৃণমূলের থেকে তাদের এত বেশি প্রত্যাশা ছিল সেটা তারা পায়নি বলে আজকে তারা কিন্তু সেই ভোটে ঝুঁকেছিলেন এই জোটের দিকে। পরবর্তীকালে তোমার ইতিহাসেও যেতে হবে না, 2021 সালের পর 11টা উপনির্বাচন হয়েছে। কোন উপনির্বাচনে চোখে পড়ার মতো ফল করতে পারেছে বিজেপি? আমি জেতার কথা ধরছিই না, প্রত্যেকটাতে হেরেছে বিজেপি, তৃণমূল জিতেছে, এমনকি ভোটের পার্সেন্টেজও বেড়েছে। তোমার চ্যানেলের কোনো সাংবাদিককে একবার নির্বাচনের ভোট গণনার সময় আমাকে দেখিয়ে দাও যে এক পাশে বিজেপি দাঁড়িয়ে আছে, এক পাশে তৃণমূল দাঁড়িয়ে আছে, আর মধ্যেখানে এবিপি আনন্দের বুম নিয়ে সে একবার একে প্রশ্ন করছে আরেকবার ওকে প্রশ্ন করছে, যেটা অন্যান্য প্রদেশের নির্বাচনে দেখা যায়। আমি চিত্তরঞ্জন পার্কে দিল্লির ভোটের সময় ছিলাম, আমি গিয়ে দেখলাম একটাই টেবিল, তার মধ্যে আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে। তো এই চিত্র তো পশ্চিমবঙ্গের নয়। এখানে ভোট কিভাবে হয় প্রত্যেকের জানা। সিপিআইএম নির্বাচনের দুদিন আগে রাত্রিবেলায় গিয়ে গ্রামে যেভাবে মানুষকে অ্যাড্রেস করতো, গ্রামের মানুষকে ডাকতো, ডেকে যা যা বোঝাতো, তৃণমূলও তাই করছে। কিন্তু সিপিএমের মানে মোডাস অপারেন্ডি আর তৃণমূলের মোডাস অপারেন্ডির মধ্যে পার্থক্য আছে। 26 সালে এই ছবি তুমি পাল্টাবে কি করে? 26 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকুক, বুথে এজেন্ট দেওয়ার শক্তি দেখাক। কি বলছে তার মধ্যে কি হবে? না, কিছুই হবে না। তৃণমূলের মধ্যেই ধ্বংসের বীজ তৈরি হয়ে গেছে। তৃণমূলের এক মন্ত্রী আরেকজন মন্ত্রীর বিরুদ্ধে তথ্য সাপ্লাই করছে। তো আমি তো প্রকাশ্যে বলছি, এটা লড়াই তো তৃণমূলের সঙ্গে মডেল। এটা কোনো মডেল নয়। দল ভেঙে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের আয়রাম গয়রামের রাজনীতিকে সমর্থন করবে না। আজকে প্রকাশ্যে তপন দত্ত দিয়ে শুরু হয়েছিল হাওড়ায়, অত্যন্ত বিপরীত অবস্থার মধ্যে থেকে বালির তপন দত্ত রাজনীতি করতেন, প্রতিমা দত্ত হাওড়া গার্লস কলেজে ছাত্র পরিষদ করতেন। দুর্দণ্ড প্রতাপ সিপিএমের যুগে ওইখানে কংগ্রেস করবার ক্ষমতা তপন দত্ত দেখিয়েছিলেন। সে তপন দত্ত মারা গেলেন, প্রতিমা দত্ত দরজায় দরজায় ঘুরলেন, শেষ পর্যন্ত সিবিআই তদন্ত তিনি চাইলেন। অভিযোগের তীর ছিল কার দিকে? তৃণমূল কংগ্রেসের দিকে। গত 3 বছরের পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90% হচ্ছে সংখ্যালঘু, আর 90%-এর মধ্যে যত সংখ্যালঘু, সেই 90%-এর মধ্যে 100%-এর অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। একজনও বলেছে বিজেপি খুন করেছে, তারাও সিবিআই তদন্ত চাইছে, কারণ তাদের পুলিশের উপরে কোনো আস্থা নেই। অর্থাৎ তৃণমূলকে মারছে, মুসলমানকে মারছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এর থেকে মুক্তি করতে হবে। এড়িয়ে গেলে সেটা হচ্ছে সিবিআই তদন্ত যারা চাইছেন, সিবিআই কি তাদের বিচার দিতে পারছেন? আমার সামনে এই দুহাত দূরে যে লোকটা বসে আছে, শ্রমিক ভট্টাচার্য, বারবার সিবিআই তদন্ত নিয়ে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো, বিরোধীদের মনে তো বটেই, সেই প্রশ্নগুলো বারবার তুমি নিজেও তুলেছো। কারণ সিবিআই একটার পর একটা, তুমি নারদা সারদা বলো, তারপর গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, সিবিআই কি আমাদের বিচার দিতে পারছে? আমি দ্রুত একবার শ্রমিক ভট্টাচার্য সিবিআই তদন্ত নিয়ে ঠিক কি বলেছিলেন দেখাবো। সিবিআই কেন তাদের নিজের হেফাজতে না চেয়ে জেল হেফাজতে চাইলে এর উত্তর দিতে পারবে সিবিআই। সিবিআইকে তো আমরা পরিচালনা করছি না। আমরা শুধু বলতে পারি এটুকুনি যে এই তদন্তের দীর্ঘসূত্রিতা তে আমরা বিরক্ত। আমরা চাই এই তদন্ত দ্রুত শেষ হোক এবং প্রকৃত দোষী যারা তারা জনসমক্ষে আসুক। শ্রমিক, শুধু এই তদন্ত নয়, তুমি সঠিক কথাই বলেছো যে বহু মানুষ সত্যিই সিবিআই তদন্ত চেয়েছে, কিন্তু সিবিআই তাদের দ্রুত বাদ দাও, শেষ পর্যন্ত 10 বছর 12 বছর কেটে যাচ্ছে, সুবিচার কি দিতে পারছে না? আইন বা তদন্ত আবেগের উপরে চলে না। আমাদের প্রত্যাশাটা অনেক। আমরাও এই দীর্ঘসূত্রিতাতে ক্লান্ত, উত্তর দিতেও আমরা বিরক্ত হয়, কার্যত আর পারা যাচ্ছে না। সাম্প্রতিককালে 2টো চার্জশিট এসছে, একটা আশার কিরণ দেখা যাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি যারা, আমি যদি ভোট পরবর্তী হিংসার কথা বলি, সিবিআই কীভাবে তদন্ত করবে?
সেখানে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বলছে আপনারা এফআইআরটা উইথড্র করুন, নাহলে আমরা প্রোটেকশন দিতে পারবো না। সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রমাণ লোপের কাজ করছে। এই যে আরজিকর নিয়ে এত বড় ঘটনা, অ্যাক্লেম দ্য নাইট, সারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলবৎ নির্বিশেষে নেমে পড়লো। আমি রাস্তার উপরে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম আর নিজের চোখে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এলাকায় প্রতিষ্ঠিত 2 ব্যক্তি, একজন বিজেপির স্থানীয় নেতা এবং একজন এসইউসিআই এর নেতা, ভেবে দেখো, তারা দুজন একই মাইকে একসঙ্গে স্লোগান দিচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু দেখা গেল যখন সিবিআই তদন্তটা এলো ঘটনাচক্রে, তখন দেখা গেল সেখানে যে তারা আর কিছু অবশিষ্ট নেই, কোনো বায়োলজিক্যাল এভিডেন্স নেই। 3টে মৃতদেহকে সরিয়ে পানিহাটি শ্মশানে তার দাহ হয়ে গেছে, অন্য লোক টাকা দিয়েছে। ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হয়নি, প্লেস অফ অকারেন্সকে অল্টার করে দেওয়া হয়েছে। 100 লোক ঢুকে পড়েছে। কিন্তু যে ঘটনাটা বলছো সেটা সবে এই 9 তারিখ 1 বছর হবে। কিন্তু আমি যেটা বলছি, ধরো সারদা নারদায় যেখানে হাতে টাকা নিতে দেখা যাচ্ছে, সেইখানে সিবিআই তদন্ত কত দূর এগোচ্ছে, যেখানে পরিষ্কার এভিডেন্স, এবং সেই এভিডেন্স তুমিও বলতে পারবে না যে কেউ ট্যাম্পার করেছে, সেই তদন্ত কোথাও এগোয়নি। আমি সরকারের কথা বলতে পারবো না, আমি ইডি সিবিআই এর মুখপাত্রও নই, প্রতিনিধিও নই, আমি একটা দলের প্রতিনিধি। দল এই দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ। আমরাও চাই দ্রুত তদন্ত শেষ হোক, তবে আমি বিশ্বাস করি যে তদন্ত শেষ হবে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে। 2021 সালের 2রা মের পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিল। 27 জন মহিলা প্রকাশ্যে এসে বলেছিলেন যে ভোট পরবর্তী হিংসায় আমরা গণধর্ষিতা হয়েছে। আমাদের কর্মীদের রক্ত যাদের হাতে লেগে আছে, যদি পাতালেও থাকে, তাদের টেনে বার করা হবেই। মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের যে কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের নির্বাচন মানে একটা প্রহসন, নির্বাচন মানে ভাতৃহত্যা, অন্যের রক্তস্নান। তো এটা তো কোনো অবস্থায় এর থেকে তো আমাদের বেরোতে হবে, নাহলে তো রাজ্য এগোবে না। এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না। বলছো সেই খুনের কথায় মাননীয় বিচারক জিজ্ঞেস করেছেন যে 4 বছরে একবারও মনে হয়নি যে একে গ্রেফতার করা প্রয়োজন। তো তদন্ত এবং তদন্ত নিয়ে প্রশ্নগুলো শ্রমিক থাকবে। কিন্তু আমি একটু রাজনীতির অংশে আসি। তুমি একটা কথা বললে, যে শব্দটা তুমি ব্যবহার করোনি, কিন্তু সম্ভবত তুমি বোঝাতে চাইছো যে একটা মোমেন্টাম তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অপশাসনের। আমি বলছি যে তুমি কবিতা পড়ো, কিন্তু আমি যতদূর জানি তুমি রূপকথা পড়ো না। কিন্তু তুমি রাজ্য সভাপতি হওয়ার পর যা বললে সেটা প্রায় রূপকথার মতো শোনালো। কেন বলছি, তুমি কি বললে আমি দর্শকদের মনে করাতে চাইব যে শ্রমিক ভট্টাচার্য তার প্রথম ভাষণে বললেন যে যার যা পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিন আলমারির ওপর তুলে রেখে পথে নামুন, তৃণমূলকে সরান। কি বলেছিল শ্রমিক, দেখে নেব। যার যার পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। শ্রমিক, প্রশ্ন একটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মতো এই রকম মেরুকৃত একটা রাজনৈতিক মেরুকরণ হয়ে আছে এই রকম একটা রাজ্যে, এটা অবাস্তব কল্পনা কিনা? যারা বাম বা কংগ্রেসকে ভোট দেয় তারা পতাকা সরিয়ে রেখে কেন তোমাদের ভোট দেবে? তারা যতটা তৃণমূল বিরোধী হয়তো ততটাই বিজেপি বিরোধী, 1। আর 2 হচ্ছে, যেটা রূপকথার মতো শোনালো না, কোথাও একটা ইউটোপিয়ান আইডিয়া নয় যে সবাই পতাকা সরিয়ে এসে মতাদর্শ ভুলে তোমার পাশে এসে দাঁড়াবে? আমি পতাকা সরিয়ে ওটা একটা উত্তেজক আবেগের মাথায় ব্যবহার করেছি। প্রত্যেকটা দলের পতাকার প্রতি আমার সম্মান আছে। বহুত্ববাদের প্রতি সম্মান না থাকলে অন্তত আর যাই হোক বিজেপিটাকে নিষ্ঠার সঙ্গে করা যায় না, এটা আমি বিশ্বাস করি। আমার দলের পতাকাও যদি থাকে সেটার প্রতিও আমার শ্রদ্ধা আছে। আমি যদি পথ চলার পথেও প্রায়শই আমার জীবনে ঘটে, কিন্তু আমি বলছি পতাকা থাকলে সেটা আমি তুলে হাতে করে রেখে দিই। তৃণমূলকে সরাতে কংগ্রেস বিজেপি নয়, তৃণমূলও আসবে। সিপিআইএম এর ভোট না পেলে 2011 সালে পরিবর্তন হতো নাকি? সিপিআইএম এর ট্র্যাডিশনাল ভোটাররা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না করতো, 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন আনতে পারতেন? সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসের যারা এখনো ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা আক্রান্ত, যাদের টিকিটগুলো অ্যাসপিরেন্ট ছিল, অন্য লোক কিনে নিয়েছে, যাদের থেকেও টাকা নিয়েছে, তাদের ছেলেটার চাকরি হয়নি, তারা কাকে ভোট দেবে? তৃণমূলকে ভোট দেবে? তো তৃণমূলের মধ্যেও যারা পরিবর্তন চাওয়ার বিরাট সংখ্যা আছে, জাতীয়তাবাদী মানুষজন আছেন। সব তৃণমূলকে একপন্থীতে দাঁড়ালে চলবে না, তারা বিজেপিকে ভোট দেবে।
সিপিআইএম এর যারা সমর্থক আছেন, ব্রিগেডে যত লোক হয়েছিল 70% ভোট সিপিআইএম পাবে। আমি একটা ছোট ঘটনার উদাহরণ দিই। চন্দ্রিমা ভট্টাচার্য একটি উপনির্বাচনে জিতেছিলেন, নির্বাচন হয়েছিল কাঁথিতে। সেই উপনির্বাচনে একটি গ্রাম থেকে সিপিএমের একটা ট্রাক এবং দুটো ছোট ওই গাড়ি, মানে ম্যাটাডোর টাইপের দুটো গাড়ি গিয়েছিল, একটা বাস আর দুটো গাড়ি গিয়েছিল ব্রিগেডে সিপিআইএমের প্রোগ্রামে। কিন্তু যখন ফলাফল বেরোলো তখন দেখা গেল যে সিপিএমের ভোট, সেই গ্রামে সিপিএম ভোট পেয়েছে 36 আর বিজেপি ভোট পেয়েছে সম্ভবত 173। তো এটা কী করে সম্ভব হলো? ওখানে তো আমাদের সিপিআইএমের স্ট্রেংথ আমাদের থেকে বেশি, এবং তারা তো ভিজিবল, তারা তো মিটিংয়ে গেছে। মানুষ তৃণমূলকে হারানোর জন্য ভোট দেবে, হারানোর জন্য ভোট দেবে, যেটা 2011-র পুনরাবৃত্তি 2026-এ হতে চলেছে। মানুষ বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়। আমার বটম লাইন তাহলে শ্রমিক ভট্টাচার্য ভরসা রাখছে নেগেটিভ ভোটের ওপর। নেগেটিভ ভোট তো ভারতবর্ষের রাজনীতির একটা বাস্তবতা, এটা থেকে তো দূরে সরা যায় না। মানুষ তো বিরুদ্ধে ভোট দেন, মানুষ তো বিরুদ্ধে ভোট দেন। তবে হ্যাঁ, কেউ কোনো কাজ করলেন না, ভালো কোনো কাজ নেই, শুধুমাত্র অ্যান্টি ইনকামবেন্সির উপরে তো নির্বাচনে যেতে যায় না, বারবার মানুষের প্রত্যাশা নিয়ে নির্বাচন হয় না। শ্রমিক এই মুদ্রার উল্টো পিঠটা কি বলছে যে বিজেপি একার শক্তিতে পাচ্ছে না বলে তারা সমস্ত দলকে আহ্বান করে তৃণমূলকে সরাতে চাইছে। বিজেপি একার শক্তিতে পারছে বলে নয়, মানুষ একটা, বিজেপি এই সময় দাবি করেছে যে আমরা একার শক্তিতে সমস্ত যত বুথ হবে, এবার 20,000 বাড়ছে, সমস্ত বুথে এজেন্ট দিতে পারবো, সংখ্যালঘু বুথে এজেন্ট দিতে পারবো। এ ধরনের অবাস্তব দাবি তো বিজেপি করেনি, সম্ভব নয়। একটা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে প্রত্যেকে কিছু ভোট পাবে, কিন্তু ফল কি দেখা যাচ্ছে যে নো ভোট টু বিজেপিতে যারা অংশগ্রহণ করছেন, আমরা বলছি সামনে এসে করুন, সামনে দাঁড়িয়ে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে মোহাম্মদ সেলিম পদযাত্রা করুন। আমার বন্ধু শুভঙ্কর আছে, শুভঙ্করও বেরিয়ে পড়ুন, আগে তো কংগ্রেসই করেছে, তার তো অসুবিধা হওয়ার কথা নয়। আর সে তো মোটামুটি বিবৃতিই দিয়ে দিয়েছে যে তাদের তৃণমূল ছাড়াটা ভুল ছিল। অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে কংগ্রেস একটা বার্তা দিয়েছে তৃণমূলের কাছে যে আমরা আছি, আমরা যত উপেক্ষা, যত বঞ্চনা। কিন্তু আমি বলছি যে আমি যদি আমার দলের জন্য ভোট চাই, তাহলে বুঝে নিতে হবে যে আমি বিজেপির ভোট কাটছি এবং তৃণমূলকে ক্ষমতায় থাকতে সুবিধে করছি। প্রত্যেকটা দলের তার নিজস্ব অ্যাসপিরেশন থাকা উচিত এবং আছে, এবং থাকাটা অপরাধ। আমরাও তো 2 থেকে 5% ভোট পেয়ে আমরা পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে নিশ্চিত জেনেও পার্টি করেছে। কিন্তু আরেকটা দিক মনে রাখতে হবে, যখন ভারতবর্ষে জরুরি অবস্থা জারি হয়েছিল তখন বহু রাজনৈতিক দল নিজেকে পতাকা ভুলে, এমনকি আমাদের দল 99 জন এমপি আমাদের জিতেছিল জনতা পার্টির টিকিটে, আমরা কিন্তু বিলীন হয়ে গিয়েছিলাম জনতা পার্টিতে একটা নির্দিষ্ট দেশের প্রয়োজনে। দল মিলে তৈরি করেছিল, এখানে তো শ্রমিক ভট্টাচার্যের ডাক একমাত্র ঝান্ডা। আমার তো ঝান্ডা ডাকতো, আমি বলছি যারা সমস্ত ভোটার কারোর পুরাতন ভৃত্য নয়, ভোটারের একটা নির্দিষ্ট রাজনৈতিক বোধ আছে এবং দিনের শেষে সেই রাজনৈতিক বোধ থেকেই সে কিন্তু তার ভোটাধিকারটা প্রয়োগ করে। আমাদের দাবি তাদের কাছে, ফেন্স সিটারদের কাছে, সিলেক্টিভ প্রতিবাদীদের কাছে, যারা বিভিন্ন সময় বিজেপির সমালোচনা করেন, বিজেপিকে ঘৃণা করেন, তাদের কাছেও বলছি। কারণ এই যে বাংলাদেশে যিনি ইন্দিরা গান্ধী যে দেশটা জন্ম দিয়েছেন, আজকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে যে আগুন লাগলো তাতে কিন্তু আবুল বাসারের ফুলও পুড়ে গেছে। আর যিনি কবি আমাদের ত্রিশূলে কন্ডম লাগিয়েছিলেন, তার কবিতার বইটাও পুড়ে গেছে। সুতরাং বহুত্ববাদকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মত প্রকাশের অধিকারকে যদি কোনো সমাজে প্রতিষ্ঠা করতে হয়, প্রত্যেক নিজের দলের ঝান্ডা নিয়ে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এখন তৈরি হয়েছে সেটা 46 থেকে ওর ফারাক কিছু নয়। এই ধর্মান্ধ মৌলবাদী ইসলামিক ফ্যাসিজম, এটা মানব সভ্যতার ক্যান্সার। আজকে সমস্ত সেই সমাজের মধ্যেও সেখানেও তাদের থেকে প্রতিবাদ বেরিয়ে আসা উচিত। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি তৈরি করছেন? একজন আপনি সংখ্যালঘু নেতার নাম বলুন যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশুনো করেছে, ছেলে মেয়ে প্রত্যেকের 2, খুব বেশি হলে 3, আর যাদের আবেগটাকে কাজে লাগাচ্ছে
তাদের পরিবারের দিকে তাকান। আমরা তো বলছি মুসলিমরা আপনারা নিজেদের দিকে তাকিয়ে দেখুন গুজরাটের মুসলিম কি অবস্থায় আছে, যাকে মোহাম্মদ সেলিম নিয়ে এসে ডিওএফ তো শ্রমিক ভট্টাচার্য এবং নওশাদ সিদ্দিকী হুবহু এক কথা বলছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন মানে মুসলমানকে মারবে এবং আপনারা নেতাদের কথায় যাবেন না, আপনারা নিজেরা শিক্ষিত হন এবং ছেলে মেয়েকে পরের প্রজন্মকে শিক্ষিত করুন। আমাদের লড়াই, আমাদের যে লড়াই সেটা মুসলিমের বিরুদ্ধে নয়, তাদের দারিদ্র্যের বিরুদ্ধে, তাদের অশিক্ষার বিরুদ্ধে। আমরা চাই যে তাদের সমাজের থেকে বেশি মানুষ সরকারি চাকরি করুক, রিজার্ভেশনের মধ্যে দিয়ে নয়, সরকারি চাকরি করুক, তাদের একটা সার্বিকভাবে আর্থসামাজিক উত্তরণ ঘটুক, তারা আরও বেশি ব্যাংকের লোন পাক, তারা স্টার্ট আপ করুন, তারা শিক্ষিত হোক, তারা মেন স্ট্রিমে আসুন, তারা সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলী, আমাদের কাজী নজরুল ইসলাম তাদের পংক্তিতে দাঁড়ান। আফজল গুরুর রাস্তায় কেন দাঁড়াচ্ছেন? আপনাদের তো শিখিয়ে দেওয়া হচ্ছে। এই বক্তব্যের সঙ্গে যখন শুভেন্দু অধিকারী বলেন যে আমরা মুসলিম ভোটের জিতে আসিনি, অথবা একেবারে সরাসরি সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলেন, তা তো মিলছে না। দেখুন শুভেন্দু অধিকারীর যে বরঞ্চ আমি তোমায় বলছি যে 2004 সালের 24শে ফেব্রুয়ারি দিল্লির তালকোটরা স্টেডিয়াম থেকে সেই অটল বিহারী বাজপেয়ী সংখ্যালঘুদের উদ্দেশ্যে যা বলেছিলেন, ইতিহাস হয়ে আছে কোট আনকোট, যে আমাদের মধ্যে যদি পাঁচিলটা ভাঙা নাও যায়, একটা জানলা তো অন্তত খুলে রাখা যায়। সেই বার্তার পর তাহলে কি আমি বুঝবো যে শ্রমিক ভট্টাচার্য 21 বছর পর ওই মুসলিম ছেলেদের হাতে বই তুলে দেওয়ার কথা বলছে, কিংবা তাদের হাত থেকে তরোয়ালের বদলে কলম তুলে দেওয়ার কথা বলছে? ইনফ্যাক্ট তোমার বক্তৃতায় বহুদিন পর আমি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তপন শিকদার, জুলুবাবুদের নাম শুনলাম। আমি বলছি একেবারে সরাসরি এইবার প্রশ্নটা রাজনীতির করব যে এই পুরনো নেতা নেত্রীদের যারা বসে গেছেন, তাদের শ্রমিক ভট্টাচার্য 26-এর আগে ময়দানে ফেরাতে পারবে, রাস্তায় নামাতে পারবে? পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত নিশ্চিত জেনেও যারা সেদিন পার্টির প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তারা প্রত্যেকে 26-এর নির্বাচনে সামনের সারিতে থাকবেন নতুনদের সঙ্গে। নতুন পুরনো বলে কিছু নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, তার মধ্যে যে অতি সক্রিয় সেই বিজেপির নেতা, তার নেতৃত্ব সে এলাকায় নেতৃত্ব দেবে। নতুন পুরনো বলে কোথাও কিছু নেই। এটা বিজেপির আছে তো বটেই, তুমি বলছো থাকবে না। নতুন না, এই বিতর্কের কোনো জায়গা নেই। নতুন না এলে কি করে বাড়বে? আমি কোথা থেকে, মানুষকে অর্ডার দিয়ে তৈরি করানো যায় নাকি? পুরনোদের এটা বোঝা উচিত যে পুরনোরা যদি শুধু থেকে যায়, মানে আমার সময় থেকে যারা রাজনীতি করছে, আমরা কি পশ্চিমবঙ্গে একটা বিধানসভা সিট জিতিয়ে দিতে পারবো আমাদের সংখ্যা নিয়ে? তো নতুন লোক তো চাই। শুধু আর নতুনদেরও বুঝতে হবে পুরনো মানুষগুলো ছিলেন বলেই একটা রাজনৈতিক সমীকরণ আজকে এই জায়গায় এসেছে। ফলে এটা নতুনেরও প্রয়োজন আছে, পুরনোরও প্রয়োজন আছে। এবং আমাদের দলের যদি গঠনতন্ত্র দেখা যায়, প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের যে পরিবর্তন হয়, সেখানে নতুন মানুষকে নিয়ে আসা হয়, এজ গ্রুপ তৈরি হয়েছে। সুতরাং বিজেপি আমি গঠনতন্ত্র বুঝলাম, কিন্তু বিজেপি, আমি জানি না তুমি মানবে কি না প্রকাশ্যে, যে এই মুহূর্তে একটা বড় সমস্যা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এবং এত গোষ্ঠী এবং এত দ্বন্দ্ব, আমি জানি না শোনা যায় সত্যি কি না তুমি বলতে পারবে, যে তোমার সায়েন্স সিটিতে সংবর্ধনা অনুষ্ঠানের আগে শ্রমিক ভট্টাচার্য নাকি ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষকে ফোন করেছিলেন, কিন্তু দিলীপ ঘোষ পরের দিন প্রকাশ্যে বলেছেন যে সেই অনুষ্ঠানে কোনো অফিসিয়াল আমন্ত্রণই তাকে পাঠানো হয়নি। আমি বলছি শ্রমিক ভট্টাচার্যের হাতে তো কোনো ফেভিকল বা ডেনড্রাইট নেই যে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বের ফাঁক ফোকরগুলো সে জুড়ে দিতে পারবে। প্রথম কথা, এখানে একটা ইনফরমেশনের ভুল আছে। কিরকম? সায়েন্স সিটি স্টেডিয়ামের মঞ্চে যে আমি গিয়েছিলাম, সেখানে আমিও আমন্ত্রিত ছিলাম। আমার জানা ছিল না মঞ্চটা কিরকম দেখতে হয়েছে। আমাকে দুপুর 12টার সময় জেপি নাড্ডা, আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি, আমি তখন এয়ারপোর্টে, প্রত্যেককে আসতে হতো, তিনি আমাকে বলেন আমরা সর্বসম্মতিক্রমে স্থির করেছি, একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি গিয়ে নমিনেশন ফাইল করো। এইটা আমাকে বলেছিলেন। এবং তারপরে রবিশঙ্কর প্রসাদ যখন আসেন, তার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 35 বছরের বেশি সময়, তাকে আমি রিসিভ করতে যাই। আমাকে পার্টি থেকেই বলা হয় যে ওনাকে অন্তত তুমি রিসিভ করতে যাও। আমি রিসিভ করতে যাই। এবার কারা আমন্ত্রিত, ওখানে কারা উপস্থিত থাকবে বিন্দুমাত্র জানা ছিল না। আমি যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছি আমার সল্টলেকের বাড়ি থেকে আমাদের দলীয় কার্যালয়, তখন আমি আমাদের যে কজন জীবিত সভাপতি আছেন, তথাগত রায়, অসীম ঘোষ, রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ, চারজনকে আমি ফোন করেছি। এবং গিয়ে আমি দেখলাম সেখানে রাহুল দাও ছিলেন এবং অসীম ঘোষরাও ছিলেন।
নসীমদা মজা করে আমি ওখানেই বসে আছি সেটা বলেননি হয়তো আমাকে, কিন্তু তিনি দেখেছিলেন ওখানে বসেছিলেন। ফলে আমার সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই, আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো। এবং তৃণমূল কংগ্রেসের অনেক মন্ত্রী আমাকে ফোন করেছেন, নেতা ফোন করেছেন, মন্ত্রী নেই এরকম নেতারা ফোন করেছেন। সিপিআইএম পার্টির আমার থেকে সিনিয়র বা আমার সমবয়সী বা আমার থেকে বয়স কম এরকম অনেকে আমাকে ফোন করেছেন, বলে খুব ভালো লেগেছে সভাপতি। চলো সভাপতি হওয়াটা কি ব্যাপার, পার্টি তো একই পার্টি করে যাচ্ছি, না হলেও করতাম।